Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. Dear brothers and sisters, what's up? আজকে আমাদের ইংলিশ গ্রামার এবং আনসেনের পঞ্চম ক্লাস। দ্যাট মিন্স আমরা ইতিমধ্যেই 8টি গ্রামারের প্র্যাকটিস সেট এবং 4টি আনসেনের প্র্যাকটিস সেট করে নিয়েছি, রাইট? আজকে আমাদের এই পঞ্চম ক্লাসে আমরা আগামী সপ্তাহের জন্য আবার 2টি গ্রামারের প্র্যাকটিস সেট আর একটি আনসেনের প্র্যাকটিস সেট দিয়ে দেব। তোমরা জানো ইংলিশ গ্রামার এবং আনসেন মিলিয়ে আমাদের পরীক্ষায় 40 নম্বরের প্রশ্ন থাকবে। এর মানে ইংলিশ পরীক্ষার প্রায় অর্ধেক হচ্ছে আমাদের এই গ্রামার এবং আনসেন। ওই জন্য এটাকে খুব গুরুত্ব সহকারে, খুব মনোযোগ সহকারে শিখতে হবে, মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে। দেখো, এটা রাতারাতি কিছু হওয়ার নয়, এমনটা নয় যে পরীক্ষার কিছুদিন আগে দেখে নিলে আর পরীক্ষা উত্তর করে চলে আসলে না। ইট নিডস রেগুলার প্র্যাকটিস। এগুলিকে সঠিকভাবে উত্তর করার জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের যে রাইটিং স্কিল এবং টেক্সটের যে প্রশ্ন উত্তর, ওই সব কিছু নিয়েও আমি এখানে ক্লাস পোস্ট করতে থাকবো। তাই তোমরা চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে চলো আমরা প্রথমে গত সপ্তাহের হোম টাস্কের উত্তর দেখে নিই। যারা উত্তর করেছো তোমাদের উত্তরপত্র নিয়ে বসো। যারা গত ক্লাসটি দেখার সুযোগ পাওনি বা উত্তর করনি, তোমরা এই ক্লাসটিকে ভালোভাবে দেখো এবং উত্তরগুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, রাইট? চলো তাহলে শুরু করা যাক। লক্ষ্য করো গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 7। প্রথমে কি আছে? রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম। তাহলে লক্ষ্য করো, আওয়ার ওয়ে টু পুরী লাস্ট ইয়ার। এই যে দেখো, লাস্ট ইয়ার আমরা একটা ক্লু পেয়ে গেলাম। লাস্ট, প্রিভিয়াস এই শব্দগুলি যখনই থাকবে সেটা পাস্ট টেন্স হবে। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা এবার পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করব। তাহলে আগে বাড়ো। আওয়ার ওয়ে টু পুরী লাস্ট ইয়ার উই সি স ওয়ার সিন মেনি প্লেসেস। তাহলে কোনটা হবে? স হবে, রাইট? সি তো প্রেজেন্ট টেন্স হবে না, আর ওয়ার সিন প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভের কোনো গল্প নেই, অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে স হবে। উই স মেনি প্লেসেস। কি করে বুঝলাম? ওই যে লাস্ট ইয়ার, লাস্ট মানে গত। আমি তোমাদের প্রতি ক্লাসে এটা বুঝিয়েছি যে এই প্রশ্নটির উত্তর অর্থাৎ ভার্ব ফর্মের উত্তর করার সময় পুরো বাক্যগুলিকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে, দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে এই বাক্যটি কোন টেন্সে আছে, কারণ ওখানে কোনো না কোনো একটা সূত্র দেওয়া থাকবে। আর তোমাদেরকে যদি এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে হয়, তাহলে কিভাবে সঠিক ভার্ব ফর্ম ব্যবহার করতে হয় এ নিয়ে আমি একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনেও সেটির লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্রয়োজন মনে করলে সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো, বা এই চ্যানেলের যে প্লে লিস্ট, সেখানে এমপি ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো বাকি সব ভিডিওগুলি দেখে নিতে পারো। এমপি ইংলিশ মনে রেখো। চলো আগে বাড়ি। উই ওয়ার ওয়ার মুভিং টু সি দ্য গ্রেট বিউটি অফ দ্য জগন্নাথ টেম্পল। তাহলে এখানে ওয়ার মুভ তো হবে না, কারণ বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার থাকলো মুভড আর ওয়ার মুভিং। তাহলে যেহেতু জগন্নাথ টেম্পল বলেছে, যে আমরা জগন্নাথ মন্দিরের সৌন্দর্য দেখতে গিয়েছিলাম, তাহলে মুভড হওয়ার কথা এখানে পাস্ট ফর্মে, মুভড পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, ওয়াজ সিচুয়েট আর সিচুয়েটেড অ্যাট পুরী। তাহলে লক্ষ্য করে এই বাক্যটিতে এখানে আমাদের কোনো সাবজেক্ট নেই এই অংশটিতে। তাহলে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে এখানে এটাকে আমাদেরকে পার্টিসিপল ব্যবহার করতে হবে। সিচুয়েটেড হবে অ্যান্সার, সিচুয়েটেড অ্যাট পুরী, অর্থাৎ যেটি পুরীতে অবস্থিত। পয়েন্ট ক্লিয়ার? চলো 2 নম্বর কোশ্চেন দেখো এবার। আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। আই ওয়াজ কল্ড ড্যাশ বিড়লা হাউস। এটা আমাদের ক্লাস 10-এর টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, লেসন 3 পাসিং অফ বাপু, ওখান থেকে নেওয়া হয়েছে, রাইট? তোমরা যারা লেসন 3 পড়েছো খুব সহজেই পেরে যাওয়ার কথা। আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস by an urgent telephone. By an urgent telephone. Gandhiji had been shot on his way to the prayer meeting. ক্লিয়ার? চলো এবার ডু অ্যাজ ডিরেক্টেড চলে আসি। এবার লক্ষ্য করো, ডু অ্যাজ ডিরেক্টেড। উই পেস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, আমরা কি বলেছিলাম? যখনই ভয়েস চেঞ্জ করবে আগে আমরা দ্রুত দেখে নিব বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব 3 একসঙ্গে আছে না নেই। যদি ভার্ব বি আর ভার্ব 3 থাকে তাহলে প্যাসিভ, আর যদি না থাকে তাহলে অ্যাক্টিভ। এবার যেটা থাকবে আমাদের তার উল্টোটা করতে হবে। এটাই তো চেঞ্জ দ্য ভয়েস, রাইট? তাহলে এখানে দেখো ভার্ব বি নেই, এর মানে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। তাহলে লক্ষ্য করো এবার, উই সাবজেক্ট, পেজড আর আপ এ দুটো মিলে হচ্ছে ভার্ব, আর দ্য কাইট হচ্ছে অবজেক্ট। পয়েন্ট ক্লিয়ার? আর উইথ দ্য লেটার এটা অতিরিক্ত অংশ। তাহলে চলো ভয়েস চেঞ্জ শুরু করো এবার। তাহলে দ্য কাইট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই আমরা পাস্ট কন্টিনিউয়াস হেল্পিং এ বসাবো ওয়াজ। তাহলে দ্য কাইট ওয়াজ পেজড আপ উইথ দ্য লেটার বাই আস। ইট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট করতে বলেছে। আচ্ছা, এখানে বাক্যটিতে কোনো সমস্যার কারণ নেই, কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটু দ্বিধা হতে পারে স্যার শব্দটিকে নিয়ে। দেখো, যদি কোনো বাক্যে স্যার বা ম্যাডাম থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা স্যার ম্যাডামকে বাদ দিয়ে দিব, আর রিপোর্টিং ভার্ব যেটা হবে ওর সঙ্গে আমরা রেসপেক্টফুলি বা পোলাইটলি এই শব্দটি অ্যাড করে দিব। বাস মনে থাকবে, কোনো ডাইরেক্ট স্পিচে যদি স্যার ম্যাডাম থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় স্যার ম্যাডামকে বাদ দিয়ে দিতে হবে, এবং তার পরিবর্তে আমাদের বাক্য অনুসারে যেটা রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হবে, সেই রিপোর্টিং ভার্বের সঙ্গে পোলাইটলি বা রেসপেক্টফুলি কথাটি যুক্ত করে দিতে হবে, কারণ ইংরেজিতে স্যার বা ম্যাডাম সম্মান দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সো আমি পোলাইটলি সেড দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। ক্লিয়ার? আগে বাড়ো। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। বলছে সেখানে একটি অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলেছে। আচ্ছা, কমপ্লেক্স মানে কি? বাক্যটিতে একটি ম্যান ক্লজ এবং অন্তত পক্ষে একটা সাব ক্লজ থাকতে হবে, ম্যান ক্লজ এবং সাব ক্লজ, রাইট? তাহলে সেখানে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল, এই অংশটিকে আমাদের দুটি ক্লজে পরিণত করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? যে সেখানে নীরবতা বিরাজ করছিল যেটি ছিল অস্বাভাবিক। তাহলে দেয়ার ওয়াজ আ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল।
বোঝা গেল দেয়ার ওয়াজ এ সাইলেন্স, সেখানে নীরবতা ছিল, হুইচ ওয়াজ আনন্যাচারাল, যেটি ছিল অস্বাভাবিক। তাহলে দুটি ক্লজ হয়ে গেল, দেয়ার ওয়াজ এ সাইলেন্স মেন ক্লজ, আর হুইচ ওয়াজ আনন্যাচারাল এটা হয়ে গেল সাব ক্লজ। ক্লিয়ার? চলো ফ্রেজাল ভাব দেখে নিই। দ্য মনসুন উইল স্টার্ট সুন, এখানে বলছে যে বর্ষাকাল খুব শীঘ্রই শুরু হবে। তাহলে যে কোনো প্রাকৃতিক কাজ যদি শুরু হওয়া বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা সেট ইন ফ্রেজাল ভাব হিসাবে ব্যবহার করব। চলো নিচে দেখো সেট ইন আছে, তাহলে আমরা এখানে সেট ইন ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আই রিগার্ড হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার, তাকে আমি দাদা হিসাবে মনে করি। তাহলে কাউকে কোনো কিছু মনে করা, বিবেচনা করা, এই অর্থে আমরা নিচে ফ্রেজাল ভাব কি আছে, লুক আপন ব্যবহার করব। তাহলে এখানে লুক আপন অ্যান্সার হবে। নেক্সট, স্মোকিং এফেক্টস আওয়ার হেলথ, এফেক্টস মানে প্রভাবিত করা, ক্ষতি করা। আচ্ছা, ক্ষতি করা ফ্রেজাল ভাব কি আছে, এই যে টেল আপন, তাহলে টেল আপন মানে ক্ষতি করা। এবার এফেক্টস এখানে এস যুক্ত আছে, তাহলে আমরা টেল শব্দটির সঙ্গে এস যুক্ত করব, তাহলে টেলস আপন, ইট উইল বি দ্য অ্যান্সার। হয়ে গেল সেট নাম্বার 1। তোমরা জানো আমাদের গ্রামার সেটগুলি 12 নম্বরের হয়, তাহলে এই 12 নম্বরে কে কত নম্বর পাচ্ছ তোমরা নাম্বার দিয়ে কিন্তু নিজেরা মিলিয়ে নিও। ক্লিয়ার? চলো এবার সেট নাম্বার 8। এবার দেখো সেট নাম্বার 8, প্রথমে কারেক্ট ভার্ব ফর্ম বলছে ডু ইউ নো দ্যাট। আচ্ছা, ডু ইউ নো মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে চলো আগে বাড়ি। এবার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 7 days। আচ্ছা, এখানে পাস্ট সময়ের কথা বলা হয়েছে, তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে যদি এমন বোঝায় তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। মনে থাকবে, অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বলছে যে সে গত 7 দিন ধরে জ্বরে ভুগছে, তাহলে হ্যাজ বিন সাফারিং, ইট উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, তারপরে প্লিজ টেল হিম, যখনই প্লিজ কাইন্ডলির পরে কোনো ভার্ব থাকবে সেই ভার্বটি 100% প্রেজেন্ট ফর্মে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব 1 দিয়ে শুরু হয়, রাইট? তাহলে প্লিজ টেল হিম টু গো টু ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি হ্যাজ গট আ চান্স। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি গেটস চান্স, গেটস যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে গেটস ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। ক্লিয়ার? চলো আগে বাড়ি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এবার কি বলছে দেখো, ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, অফ হবে এখানে অ্যান্সার। হি ফাউন্ড দ্য রুম লকড, তাহলে দ্য রুম। আ মান্থ লেটার আ লেটার ক্যাম ফর ফাদার, এটা আমাদের টেক্সট থেকেই নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে এখানে এক জায়গায় একত্রিত করা হয়েছে, রাইট? সবগুলো কিন্তু আমাদের ইংলিশ টেক্সট বইয়ের থেকেই নেওয়া হয়েছে। শেষের অংশটিতে কারো কারো মনে হতে পারে যে আ মান্থ লেটার এ লেটার ক্যাম টু ফাদার, তো টু নয় কিন্তু এখানে ক্যাম ফর ফাদার, আমাদের টেক্সটে ফরই আছে, তাহলে আমাদেরকে ফর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? চলো এবার ডু অ্যাজ ডিরেক্টেড দেখি। লক্ষ্য করো ডু অ্যাজ ডিরেক্টেড। আই স দ্য ক্লিনিং অফ দ্য রোডস, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, আবার ভয়েস চেঞ্জ, তাহলে দেখে নাও ভার্ব বি আর ভার্ব 3 আছে কিনা, নেই, তাহলে এর মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার লক্ষ্য করো আই সাবজেক্ট, স ভার্ব। আচ্ছা, দেখেছিলাম, কি দেখেছিলাম, দ্য ক্লিনিং অফ দ্য রোডস, এটা সম্পূর্ণই অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে চলো এবার শুরু করি। পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা আবার পাস্ট কন্টিনিউয়াস হেল্পিং ব্যবহার করব, রাইট? এর আগের কোনো এক ক্লাসে, সম্ভবত এর আগের ক্লাসেই ভয়েস চেঞ্জের টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় ওটা আমি ওখানে বিস্তারিতভাবে বুঝিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নিও। আচ্ছা, তাহলে কি হবে, দ্য ক্লিনিং অফ দ্য রোডস ওয়াজ সিন বাই মি, ওয়াজ সিন। এখানে তোমরা আবার পাজল হয়ে যাও না, এই অংশটিতে মেন সাবজেক্ট কিন্তু রোডস নয়, ক্লিনিং এটা হচ্ছে মেন সাবজেক্ট। দ্য ক্লিনিং অফ দ্য রোডস, বোঝা গেল? আচ্ছা, তোমাদের মনে যদি ডাউট থাকে যে স্যার আমরা কি করে বুঝবো যে দ্য ক্লিনিং মেন সাবজেক্ট, দ্য রোডস তো হতে পারতো, তাহলে তোমাদেরকে আমি এর আগেও বুঝিয়েছি যে অফ কি প্রেপোজিশন, আর সবসময় মনে রাখবে প্রেপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকবে ওটা 100% প্রেপোজিশনের অবজেক্ট হবে। তোমাদেরকে যদি অ্যাডভান্স ইংলিশ গ্রামার শিখতে হয় তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্টটা ফলো করতে পারো। ওখানে অ্যাডভান্স লেভেলের, হায়ার লেভেলের গ্রামার আলোচনা করা হয়, এবং ওখানে আরেকটা প্লে লিস্ট আছে জেনারেল ইংলিশ এমসিকিউ, ওখানে আমি ইংলিশ গ্রামারের এমসিকিউ প্রশ্ন দিই এবং ওই প্রশ্নগুলির এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে করে বুঝাই। ওখানে এই সব কিছু তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। তোমাদের কারো শেখার ইচ্ছা গেলে ওই প্লে লিস্টগুলি ফলো করতে পারো, রাইট? আচ্ছা, তাহলে কি বলছিলাম, অফ প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যে থাকবে 100% ওর অবজেক্ট হবে, তাহলে দ্য রোডস প্রেপোজিশনের অবজেক্ট। এবার বলো বাকি কে রইলো, দ্য ক্লিনিং, তাহলে এই অংশটার দ্য ক্লিনিংটাই হচ্ছে মেন সাবজেক্ট, রাইট? আর যেহেতু দ্য ক্লিনিং মেন সাবজেক্ট, তো ক্লিনিংকে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলারের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে এখানে ওয়াজ অ্যান্সার হবে। বোঝা গেল? এইভাবে লজিক্যালি যুক্তি দিয়ে দিয়ে বুঝতে হবে। এটা শুধু মাধ্যমিকের ব্যাপার নয়, তোমার শিক্ষার ব্যাপার, তোমাকে বিষয়গুলোকে বুঝতে হবে, শিখতে হবে, কারণ মাধ্যমিকের পরেও তো আরো অন্য ক্লাসে পড়তে হবে, ভবিষ্যতে চাকরি বাকরির পরীক্ষাতে বসতে হবে, তাই কি না? তাহলে এই বিষয়গুলি জানা থাকতে হবে, এখন থেকে এগুলির অনুশীলন শুরু করে চেষ্টা করতে হবে। ওই যে কবি বলেছেন, বহুত মুশকিল হ্যায় উস শख्स को रोक पाना, बहुत मुश्किल है उस शख्स को रोक पाना जिसे चलना ठोकरों ने सिखाया है। অর্থাৎ যারা ঘাত প্রতিঘাত খেতে খেতে আগে বেড়েছে, যারা কষ্ট দুঃখ সহ্য করতে করতে আগে বেড়েছে, তাদেরকে থামানো, তাদেরকে আটকানো খুব মুশকিল। তাহলে তোমরা যদি এখন থেকে এগুলোকে নিয়মিত অনুশীলন করে যাও, নিয়মিত প্র্যাকটিস করতে করতে আগে বাড়ো, তাহলে তোমাদেরকেও ভালো নম্বর পেতে কেউ আটকাতে পারবে না,
রাইট? তাহলে দ্য ক্লিনিং অফ দ্য রোডস ওয়াজ সিন বাই মি। নেক্সট, সৈকত সেড টু রিপা হাউ ডিড ইউ এনজয় দ্য পার্টি। ইনডাইরেক্ট করতে বলেছে, প্রশ্নমূলক আছে। চলো শুরু করো। তাহলে সৈকত আস্কড রিপা হাউ সি হ্যাড এনজয়েড দ্য পার্টি। হাউ সি হ্যাড, কারণ আমরা জানি ইনডাইরেক্ট করার সময় লিঙ্কারের পরের অংশটি 100% অ্যাসার্টিভ গঠনে লিখতে হয়, অর্থাৎ আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্য কিছু। তাহলে লক্ষ্য করো এখানে ইউ আছে সাবজেক্ট, সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন থাকলে বাক্যটি যাকে বলছে তাকে দেখে প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে রিপাকে বলছে, রিপা একজন মেয়ের নাম, তো ওই জন্য আমরা এখানে সি ব্যবহার করলাম। আর টেন্স চেঞ্জের তিনটা নিয়ম কি বলেছিলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়? প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স করতে হয়, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট রেখে দিতে হয়, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। তাহলে এখানে দেখো হাউ ডিড ইউ মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা কি করলাম? পাস্ট পারফেক্ট টেন্স করলাম। ওই জন্য সৈকত আস্কড রিপা হাউ সি হ্যাড এনজয়েড দ্য পার্টি। বোঝা গেল? নেক্সট, ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দ্যান টু প্রিজার্ভ ইট। বলছে স্বাধীনতা অর্জন করা সহজ সেটাকে সংরক্ষণ করার তুলনায়। আচ্ছা, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি করতে বলেছে। মনে রাখো যদি পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি থাকে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলুক বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলুক, তিনটা নিয়ম মনে রাখবে। দুটি নাউন প্রোনাউনের মধ্যে তুলনা বোঝাবে। শেষের নাউন বা প্রোনাউনটি আগে চলে আসবে, আগের নাউন বা প্রোনাউনটি শেষে চলে যাবে। বাক্যটি যদি হাবাচক থাকে তাহলে নাবাচক করতে হবে, নাবাচক থাকলে হাবাচক করতে হবে। এবং বাক্যটি যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, আর যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে পজিটিভ ডিগ্রি করতে হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রমে আছে, কারণ বাক্যটা ইট ইজ দিয়ে শুরু হয়েছে। লক্ষ্য করো, ইট ইজ ইজিয়ার, ইজিয়ার, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, তাহলে এটা কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে? বুঝতেই পারছি আমরা, কারণ শেষে আমরা দেন দেখতে পাচ্ছি, এন্ড দেন ইজ দ্য সাইন অফ কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এবার সমস্যা হলো এই বাক্যটিতে তুলনা কার সঙ্গে হয়েছে? যদি এটুকু ধরে নিতে পারো তাহলে বাকি অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে। এখানে টু উইন এর সঙ্গে টু প্রিজার্ভ এর তুলনা করা হয়েছে, রাইট? তাহলে এই দুটি আগে পিছিয়ে হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল ইট ইজ দিয়ে মনে রেখে দিবে, বাকি দুনিয়ার যত আছে যদি ইট ইজ দিয়ে থাকে খুব সহজেই তার উত্তর করে নিতে পারবে। তাহলে এটা অ্যান্সার হবে ইট ইজ নট সো ইজি। ওই যে ইট ইজ হাবাচক, তো আমরা ইট ইজ নট নাবাচক করে দিলাম। ইজিয়ার ছিল তো আমরা ইজি পজিটিভ করে দিলাম। তাহলে ইট ইজ নট সো ইজি। আচ্ছা, সো কেন? তোমাদের যাদের ডিগ্রি জানা আছে, তোমাদের নিশ্চয়ই জানা আছে পজিটিভ ডিগ্রি যদি নাবাচক হয় তাহলে মূল অ্যাডজেক্টিভের আগে সো আর পরে অ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে ইট ইজ নট সো ইজি, এবার টু উইনের জায়গায় আমরা টু প্রিজার্ভ নিয়ে আসবো, কারণ আগে পিছিয়ে করতে হবে। তাহলে ইট ইজ নট সো ইজি টু প্রিজার্ভ ফ্রিডম অ্যাজ টু উইন ইট। ইট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু পিছিয়ে আবার আরেকবার শুনে নাও, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। এবারে চলে এসো ফ্রেজাল ভার্ব। মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি। আচ্ছা, নিচে তালিকায় সাপোর্টের কি আছে দেখো। লুক ফর মানে খোঁজা হবে না, ব্রিং আপ মানে লালন পালন করা হবে না, টার্ন আপ মানে উপস্থিত হওয়া বা হাজির হওয়া হবে না, তাহলে থাকলো কি? ব্যাক আপ। তাহলে এখানে ব্যাক আপ হবে, ব্যাক আপ। নেক্সট, দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কেল। ওয়াজ রিয়ার্ড, তাহলে রিয়ার্ড লালন পালন করা, ভার্ব 3 আছে এখানে, কারণ রিয়ার্ড এর আগে ওয়াজ আছে ভার্ব বি, রাইট? তাহলে লালন পালন করা কি হবে? ব্রিং আপ। তাহলে ব্রিং এর ভার্ব 3 কি হবে? ব্রট। ব্রিং, ব্রট, ব্রট, তাহলে এখানে অ্যান্সার হবে ব্রট আপ। নেক্সট, হি ইজ ইন সার্চ অফ এ জব। ইন সার্চ অফ, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ভালোভাবে মনে রাখবে। ইন সার্চ অফ এটা একটা ফ্রেজ, ইন সার্চ অফ মানে খোঁজা, কিন্তু লক্ষ্য করো ইন সার্চ অফ এর আগে কি আছে? ইজ। তাহলে আমরা যখন এর বদলে ফ্রেজাল ভার্ব বসাবো তাহলে ফ্রেজাল ভার্ব কি হবে? লুক ফর। কিন্তু লক্ষ্য করো লুক এটা তো ভার্ব, তাহলে ভার্ব বি প্লাস কি হয় তোমরা নিশ্চয়ই জানো? ভার্ব বি প্লাস ভিআইএনজি। অ্যাক্টিভ ভয়েসে সবসময় ভার্ব বি এর পরে ভিআইএনজি ব্যবহার করতে হয়। তাহলে লুকিং ফর হবে, এটা ভুল করো না কিন্তু আবার। তাহলে হি ইজ লুকিং ফর এ জব। ক্লিয়ার? লুকিং ফর। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 2। তোমরা এটা তো নাম্বারিং করে নিও, 12 এর মধ্যে কে কত পেয়েছো। চলো এবারে আমরা গত সপ্তাহের আনসিনের উত্তর দেখে নিই। এই হচ্ছে আমাদের গত সপ্তাহের আনসিনের টেক্সট, রাইট? চলো দ্রুত আমরা আগে আনসিনের টেক্সটটাকে পড়ে নিই, তারপর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। লক্ষ্য কি বলছে? ইন দ্য এজ অফ ইন্টারনেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, বলছে এই ইন্টারনেটের যুগে এবং প্রযুক্তির উন্নতির যুগে ম্যানুয়াল জবস হ্যাভ অল বিকাম, বলছে এই যে শারীরিক পরিশ্রম বা দাসত্বের যে কাজ সেগুলো সব হয়ে গেছে সিম্পলার, সহজ সরল, ইন এভরি ফিল্ড, প্রতিটি ক্ষেত্রে। হোয়াইল স্লেভারি, যেখানে দাসত্ব, দ্যাট ইউজ টু এক্সিস্ট মেনি ইয়ার্স এগো, যেটা অনেক বছর আগে অস্তিত্বে ছিল বা বিরাজ করত, ইজ বিলিভড টু বি এ থিং অফ দ্য পাস্ট, সেটা বিশ্বাস করা হয় যে সেটা অতীতের ঘটনা বা অতীতের একটি বিষয়। হাউএভার, যাই হোক না কেন, দিস ফ্যাক্ট ডাজ নট হোল্ড ট্রু ইন গোয়ালপুখর, কিন্তু এই বিষয়টি বা এই ঘটনাটি সত্য নয় গোয়ালপুখর 2 ব্লকে অফ নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুরের, ওয়ার সাম ল্যান্ডলর্ডস ইউজ হিউম্যানস, যেখানে কিছু জমিদার মানুষদেরকে ব্যবহার করছে, ইন প্লেস অফ বিটস, জন্তুদের বদলে বা জন্তুর পরিবর্তে, টু প্লাউ দেয়ার ফিল্ডস, তাদের জমিগুলিকে কর্ষণ করার জন্য বা চাষ করার জন্য, প্লাউ মানে চাষ করা, অ্যান্ড টু ওয়াটার দেয়ার ক্রপস, এবং তাদের শস্যগুলিকে জল প্রদান করার জন্য বা জল দেওয়ার জন্য।
নেক্সট, ইউথস হেলিং ফ্রম পুয়ার ফ্যামিলিজ, যুবকেরা যারা দরিদ্র পরিবার থেকে আগত, আর সিন ড্রয়িং দ্য প্লাউ, দেখা গেছে তাদেরকে এই লাঙ্গল টানতে বা হাল দিতে, উইথ দেয়ার হ্যান্ডস অ্যান্ড বডি, তাদের হাত এবং দেহ দিয়ে, লাইক অক্সেন, বলদের মতো, টু ডিগ দ্য সয়েল, মাটিকে খনন করতে, অ্যান্ড মেক এ ফ্রাউ, এবং জমির কেয়ার বা জমিটিকে প্রস্তুত করতে। ফ্রাউ মানে জমির কেয়ার, যারা চাষবাস করেছো বা জানো, তোমরা জানো জমিটিকে চাষবাসের জন্য ছোট ছোট করে পাট পাট করে দেওয়া হয়, অংশ করে দেওয়া হয়, তো এটাকে বলছে ফ্রাউ। নেক্সট, পরের পারা দেখো, এমডি হাসিবুল শাহ আলম অ্যান্ড চঞ্চল সিংহ, টু লেবারার্স পুলিং দ্য প্লাউ, বলছে হাসিবুল শাহ আলম এবং চঞ্চল সিংহ দুজন শ্রমিক যারা এই লাঙ্গল টানছিল, এক্সপ্রেসড হেল্পলেসনেস, তারা এক্সপ্রেস মানে প্রকাশ করা, তারা তাদের অসহায়তা প্রকাশ করেছিল, অ্যাজ দে হেল ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলিজ, যেহেতু তারা খুব দরিদ্র, অতি দরিদ্র পরিবার থেকে বিরাজ করে, অ্যান্ড দে হ্যাভ নো আদার মিনস, তাদের অন্য কোনো উপায় ছিল না, টু আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা উপার্জনের, আর্ন মানে উপার্জন করা, লাইভলিহুড মানে জীবিকা। ফার্মার্স ইন দ্য ব্লক হ্যাভ নাও স্টার্টেড দ্য মাইজ কাল্টিভেশন, বলছে এই ব্লকের যে চাষিরা তারা ভুট্টা চাষ করতে শুরু করেছে, মাইজ কাল্টিভেশন মানে ভুট্টা চাষ। অ্যান্ড দ্য টু ইউথস আর এঙ্গেজড, এবং দুজন যুবককে নিযুক্ত করা হয়েছে, ইন ডিগিং দ্য ফ্রাউজ, এই জমি প্রস্তুত করার জন্য, ফর ইরিগেশন, জলসেচের কারণে বা জলসেচের জন্য, অ্যাট সৈয়দপুর ইন সূর্যাপুরের সৈয়দপুরে। দো ইট ইজ এ টাফ জব, যদিও এটা একটা কঠিন পরিশ্রম, যদিও এটা একটা কঠিন কাজ, ড্রয়িং দ্য প্লাউ, লাঙ্গল টানাটা, দো ইট ইজ এ টাফ জব ড্রয়িং দ্য প্লাউ, যদিও লাঙ্গল টানাটা একটা কঠিন কাজ, উই আর পেড ₹300 পার ডে ফর দিস, তবুও আমাদেরকে মাত্র 300 টাকা দেওয়া হয় প্রতিদিন, অ্যান্ড উই ফিড আওয়ার ফ্যামিলিজ উইথ দিস মানি, এবং আমরা এই টাকা দিয়ে, এই অর্থ দিয়ে আমাদের পরিবারকে খাবার জোগান করি। মিস্টার সিংহ সেড, আজড মিস্টার সিংহ বলেছিলেন, আজড অ্যাবাউট দ্য জব দ্যাট লুকস লাইক মডার্ন ডে ডেলিভারি, যখন জিজ্ঞেস করা হলো এই কাজ সম্পর্কে যেটি আধুনিক যুগের দাসত্ব বলে মনে হয়, সাম ল্যান্ডলর্ডস ইন দ্য এরিয়া, এই এলাকার কিছু জমিদার সেড বলেছিলেন, দে হ্যাভ নট বিন এবল টু অ্যাভেইল দ্য অফ ফ্যাসিলিটিজ, বলছে তারা সক্ষম নয় ওই সুযোগ সুবিধাগুলিকে গ্রহণ করার, দ্যাট মডার্ন টেকনোলজি প্রোভাইডস, যা আধুনিক প্রযুক্তি প্রদান করে থাকে। দে অলসো সেড, তারা আরও বলেছিল, দে ক্যান নট ইউজ অক্সেন ইন দিস কেস, তারা এই ক্ষেত্রে বলদকে ব্যবহার করতে পারে না, অ্যাজ দে ডিস্ট্রয় দ্য ক্রপ, কারণ তারা ফসলগুলিকে নষ্ট করে দিবে। তাহলে এই ছিল আমাদের টেক্সট। কি লেখা আছে? অ্যাডপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য স্টেটমেন্ট ডেটেড 2 মার্চ 2020, 2020 সালে দ্য স্টেটমেন্টে এটি প্রকাশিত হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট। চলো এবার আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। চলো প্রথমে আমরা মাল্টিপল চয়েস দেখে নিই। তোমরা নিশ্চয়ই এতদিন জেনে গেছো যে আমাদের আনসারের প্রথম কোশ্চেনে মাল্টিপল চয়েস থাকবে, 6টি মাল্টিপল চয়েস, প্রতিটি মাল্টিপল চয়েসের জন্য 6 নম্বর বরাদ্দ, রাইট? চলো লক্ষ্য করো, ম্যানুয়াল জবস হ্যাভ বিকাম সিম্পলার, বলছে এই যে দাসত্বের কাজ বা শারীরিক পরিশ্রম এটা সহজ হয়ে গেছে। কোথায়? ইন অ্যান এজ অফ প্লেস, প্রি হিস্টোরিক এজ, পূর্ব ঐতিহাসিক যুগে, হবে না। ইন দ্য এরা অফ স্টোন এজ, স্টোন যুগের, হবে না। ইন অ্যান এজ অফ ব্রোঞ্জ, টেক্সটে আমরা এরকম পাইনি, তাহলে ইন অ্যান এজ অফ ইন্টারনেট, এটা হবে অ্যান্সার, ইয়েস ইন্টারনেট। নেক্সট বন্ডেজ ইজ বিলিভ টু বি, বলছে এই যে দাসত্ব সেটা মনে করা হয়, কি মনে করা হয়? এ থিং অফ দ্য পাস্ট, ইয়েস ইট ইজ দ্য অ্যান্সার, এ থিং অফ দ্য পাস্ট। আচ্ছা আমার জানা আছে তাই আমি কনফিডেন্টলি বলে দিলাম, কিন্তু তোমাদের আমি একটা কথা ভালোভাবে বলে রাখি যে মাল্টিপল চয়েসের অ্যান্সার যখনই করবে, সে যে সাবজেক্টেরই হোক না কেন, 4টা অপশন দেওয়া থাকলে প্রতিটি অপশন আগে ভালো করে পড়বে, তারপরে উত্তর করবে। ক্লিয়ার? নেক্সট, টু প্লাউ দেয়ার ফিল্ডস দ্য ল্যান্ডলর্ডস কনসার্নড ইউজ, বলছে তাদের জমিগুলিকে চাষ করার জন্য সংশ্লিষ্ট যে জমিদারেরা তারা ব্যবহার করতো, কি ব্যবহার করতো? হিউম্যানস, মানুষ ব্যবহার করতো, আমরা টেক্সটে তো ওটাই পেলাম। নেক্সট, দ্য ইউথস রিফার্ড টু দ্য টেক্সট কাম ফ্রম, বলছে যে যুবকদের কথা এই টেক্সটে বলা হয়েছে তারা কোন পরিবার থেকে এসেছে? রিচ ফ্যামিলিজ, হবে না। মিডল ক্লাস ফ্যামিলিজ, মধ্যবিত্ত পরিবার, হবে না। পোর ফ্যামিলিজ, এটাই পোর ফ্যামিলিজ। নেক্সট, দ্য ইউথ হ্যাভ নো আদার মিনস টু আর্ন, বলছে এই যুবকদের অন্য কোনো উপার্জনের উপায় ছিল না বা মাধ্যম ছিল না। কি উপার্জনের? লাইভলিহুড, মোর মানি, ফেম, নেম, নেম মানে নাম, নাম কামানোর কোনো ব্যাপার ছিল না। ফেম মানে খ্যাতি, এখানে খ্যাতির কোনো গল্পই নেই। মোর মানি, বেশি টাকা, আর লাইভলিহুড, আমরা টেক্সটে লাইভলিহুড পেয়েছি, অর্থাৎ জীবিকা, জীবিকা উপার্জনের অন্য কোনো উপায় ছিল না। ইট ইজ দ্য অ্যান্সার। নেক্সট, দ্য ডেইলি ইনকাম অফ দ্য ইউথ ইজ,
তাহলে টেক্সট আমরা কত পেয়েছি 300। আর আমি তোমাদের আগেই বলেছিলাম যে আনসিন যখন পড়বে, আনসিন পড়ার সময় যত সংখ্যা পাবে, যত অপরিচিত বা গুরুত্বপূর্ণ শব্দ পাবে এবং যত নাম পাবে, যে কোনো নাম, এগুলোকে আন্ডারলাইন করতে হবে, রাইট? আমি এর আগে বারবার বলেছি। আর তারপর ওই আনসিনের অ্যান্সার কিভাবে করতে হয়, ফুল মার্কস কিভাবে পাওয়া যায়, এটি নিয়েও কিন্তু আমি একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি। তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রয়োজনে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। চলো এবার আমরা ট্রু ফলস এবং সাপোর্টিং লাইনে চলে আসি। তোমরা জানো আমাদের আনসিনে 3টি ট্রু ফলস দেওয়া থাকবে, অর্থাৎ এখানে 3টি স্টেটমেন্ট, 3টি বাক্য দেওয়া থাকবে। ওই বাক্যগুলি টেক্সট অনুসারে, আনসিন অনুসারে ঠিক না ভুল সেটা লিখতে হবে, এবং কেন ঠিক বা কেন ভুল সেই টেক্সট থেকে লাইন কোট করে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে, রাইট? চলো লক্ষ্য করো। টু লেবারার্স ড্রয়িং দ্য প্লাউ এক্সপ্রেসড হেল্পলেসনেস অ্যাজ দে আর ফ্রম অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট মানে কি? প্রাচুর্যপূর্ণ পরিবার, অর্থাৎ ধনবান, ধনী পরিবার। তাহলে ধনী পরিবার তো ছিল না, আমরা টেক্সটে পেয়েছি কি ছিল, ওরা দরিদ্র ছিল। এই যে লক্ষ্য করে এখানে, এই যে আমরা কি দেখতে পাচ্ছি যে ওরা দরিদ্র পরিবার থেকে বিরাজ করছিল, দরিদ্র পরিবারের অন্তর্গত ছিল, রাইট? তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং লাইন কি দিব আমরা? এই অংশটাকে কোট করে দেবো। কি লিখবো? টু লেবারার্স পুলিং দ্য প্লাউ এক্সপ্রেসড হেল্পলেসনেস অ্যাজ দে হেল ফ্রম ভেরি পোর ফ্যামিলিজ। ক্লিয়ার? চলো নেক্সট আগে বাড়ো। ইট ইজ দ্য এজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সো ম্যানুয়াল জবস আর আউটডেটেড। বলছে যে এটা প্রযুক্তিগত উন্নতির যুগ, আর এখন ম্যানুয়াল জব, এই শারীরিক পরিশ্রম বা দাসত্বের যে কাজ, এগুলিকে আউটডেটেড মানে আগের বা পূর্বের কাজ বলে মনে করা হয়েছে। কিন্তু টেক্সটে আমাদের এরকমটা বলা ছিল না। টেক্সটে বলা ছিল যে ওটা এখন সহজ সরল হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে শারীরিক পরিশ্রম, যে কোনো ক্ষেত্রে শারীরিক পরিশ্রম এখন সহজ সরল হয়ে গেছে। তাহলে এটাকেও আমরা ফলস করব। আর সাপোর্টিং লাইন হিসাবে কি দিব? এই যে দেখো, ইন দ্য এজ অফ ইন্টারনেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট টেকনোলজি ম্যানুয়াল জবস হ্যাভ অল বিকাম সিম্পলার ইন এভরি ফিল্ড। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমরা সাপোর্টিং লাইন হিসাবে ওখানে ব্যবহার করব, রাইট? তাহলে আগে বাড়ো এবার। The youths are seen pulling the plow with their hands and digging the soil like oxen. বলছে দ্য ইউথস আর সিন, যুবকদেরকে দেখা গেছিল, পুলিং দ্য প্লাউ, লাঙ্গল টানতে, উইথ দেয়ার হ্যান্ডস, তাদের হাত দিয়ে, অ্যান্ড ডিগিং দ্য সয়েল, এবং মাটি খনন করতে, লাইক অক্সেন, অক্সেনের মতো। এখন অক্সেন স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, এটুকু কনসিডার করে নিও। তাহলে এটা ট্রু হবে, রাইট? এটা ট্রু হবে কেন? এই যে লক্ষ্য করে এখানে, এই যে আমরা কি দেখতে পাচ্ছি, ইউথস হেলিং ফ্রম পোর ফ্যামিলিজ আর সিন ড্রয়িং দ্য প্লাউ উইথ দেয়ার হ্যান্ডস অ্যান্ড বডি লাইক অক্সেন টু ডিগ দ্য সয়েল টু মেক আ ফ্রাউ। তাহলে এই অংশটাকে আমরা সাপোর্টিং লাইন হিসেবে ব্যবহার করব। পয়েন্ট ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের 3টি ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন। দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো উত্তরগুলি মিলানোর জন্য। চলো আগে বাড়ি, আমরা এবার প্রশ্ন উত্তরে চলে আসি। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হোয়াই আর দ্য টু ইউথস কম্পেলড টু পুল দ্য প্লাউ? কেন ওই দুজন যুবক লাঙ্গল টানতে বা হাল চাষ করতে বাধ্য হয়েছিল? তাহলে তোমরা টেক্সটের এই যে এই জায়গাটা লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওই দুজন যুবক দরিদ্র পরিবার থেকে বিরাজ করতো, খুব গরিব পরিবার থেকে ছিল, তাই তারা বাধ্য হয়ে হাল চাষ করতো। তো এই অংশটাকে আমাদের বানিয়ে উত্তর লিখতে হবে। কি লিখবো আমরা? দ্য টু ইউথস আর কম্পেলড টু পুল দ্য প্লাউ বিকজ দে হেল ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলিজ অ্যান্ড দে হ্যাভ নো আদার মিনস টু আর্ন দেয়ার লাইভলিহুড। যে ওই দুজন যুবক, দ্য টু ইউথস আর কম্পেলড, ওই দুজন যুবক বাধ্য ছিল টু পুল দ্য প্লাউ, লাঙ্গল টানতে, বিকজ কারণ, দে হেল ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলিজ, তারা খুব দরিদ্র পরিবার থেকে বিরাজ করতো, অ্যান্ড দে হ্যাভ নো আদার মিনস টু আর্ন দেয়ার লাইভলিহুড, এবং তাদের জীবিকা উপার্জনের কোনো মাধ্যম ছিল না। ক্লিয়ার? হোয়াট আর দ্য রিজনস, সে কি কি কারণ, দ্যাট দ্য ল্যান্ডলর্ডস গেভ, সেই জমিদারেরা দেখিয়েছিল বা দিয়েছিল, ইন ফেভার অফ দ্য জব, তাদের এই কাজটির ব্যাপারে, লুকিং লাইক স্লেভারি, যেটিকে দেখে দাসত্বের মতো মনে হচ্ছিল। তাহলে তোমরা টেক্সট আবার লক্ষ্য করো, এই যে নিচের দিকে এখানে, হ্যাঁ এই অংশটা থেকে আমাদের উত্তরটা বানিয়ে বা কোট করে ওখানে লিখতে হবে, রাইট? তাহলে আমরা কিভাবে লিখবো? চলো দেখো, some landlords in the area said they have not been able to avail of facilities that modern technology provides. They also said they cannot use oxen in this case as they destroy the crop. এটা হবে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, রাইট? নেক্সট, where is slavery still in existence? এখনো দাসত্ব কোথায় বিরাজ করছে? তাহলে আমরা ওই যে গোয়ালফোকর 2 ব্লক পেয়েছিলাম উত্তর দিনাজপুর, ওই অংশটাকে এখানে লিখে দিতে হবে। তাহলে কি লিখবো আমরা? স্লেভারি ইজ স্টিল ইন এক্সিস্টেন্স ইন গোয়ালফোকর 2 ব্লক অফ নর্থ দিনাজপুর। অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, হাউ ডু দ্য ইউথস প্লাউ দ্য ফিল্ডস? ওই দুজন যুবক কিভাবে লাঙ্গল টানছিল? তাহলে আমরা কি লিখবো? ইউথস হেলিং ফ্রম পুয়ার ফ্যামিলিজ আর সিন ড্রয়িং দ্য প্লাউ উইথ দেয়ার হ্যান্ডস অ্যান্ড বডি লাইক অক্সেন টু ডিগ দ্য সয়েল টু মেক এ ফ্রাউ। তাহলে এটা হবে কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তোমরা খাতার সঙ্গে মিলিয়ে নিবে, রাইট? বা ভিডিওটিকে পজ করে তোমরা তোমাদের খাতার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো আমি
যত সহজ সরল ভাবে হয় টেক্সট থেকেই টেক্সটের ভাষাকে ব্যবহার করে উত্তর করার চেষ্টা করছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের কথা ভেবে। আমি কি জানি, আমি কি পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে। সুতরাং তোমরা যেন খুব সহজ সরল ভাবে বিষয়গুলোকে বুঝতে পারো এবং উত্তর করে আসতে পারো, আমি এই কথাটি মাথায় রেখেই তোমাদের মতো করে অ্যান্সার করার চেষ্টা করি। রাইট? ইয়েস। তাহলে এবারে আমরা লাস্ট প্রশ্নে চলে আসি, অর্থাৎ সিনোনিম। তাহলে এই যে তোমরা এখানে 4টি লাইন দেখতে পাচ্ছ, এর সমার্থক শব্দ মানে এই একই অর্থের শব্দ আমাদের আনসিনের টেক্সট থেকে খুঁজে বের করে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এই প্রশ্নটি আমাদের গ্রামার সেকশনে মানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে ফ্রেজাল ভার্বের পরে দেওয়া থাকবে, কিন্তু যেহেতু এগুলির সিনোনিম বা সমার্থক শব্দ আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হয়, তাই অনুশীলন করার জন্য, প্র্যাকটিস করার জন্য এখানে আমি আনসিনের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। ক্লিয়ার? কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে এই কোশ্চেনটি গ্রামারের সঙ্গে ফ্রেজাল ভার্বের পরে এই প্রশ্নটি দেওয়া থাকবে। প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা? ওয়ার্ক দ্যাট ইজ বোরিং অ্যান্ড টায়ারিং, এমন কাজ যেটা বিরক্তিকর এবং ক্লান্তিকর। তাহলে আমরা এখানে ম্যানুয়াল জব লিখব, ম্যানুয়াল জব। নেক্সট ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, তাহলে অ্যাডভান্সমেন্ট। তারপরে এ লং লাইন কাট ইনটু সারফেস অফ সামথিং, একটি লম্বা দাগ বা লম্বা রেখা যেটা কোনো কিছুর উপর কাটা হয় বা বানানো হয়, তাহলে ফ্রাউ, এটা হবে অ্যান্সার। নেক্সট অ্যাক্ট অফ সাপ্লাইং ওয়াটার ফর দ্য গ্রোথ অফ ক্রপস, বলছে ফসলগুলিকে ফসলের বৃদ্ধির জন্য জল সেচন করা বা জল প্রদান করা, তাহলে আমরা টেক্সটে পেয়েছি ইরিগেশন, ইরিগেশন এটা হবে অ্যান্সার। ইরিগেশন মানে জলসেচ। রাইট? তাহলে এই ছিল আমাদের গত সপ্তাহের হোম টাস্কের উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, আনসিনের এক একটি সেট আমাদের এখানে 28 নম্বর করে থাকে। এই 28 নম্বরের মধ্যে তোমরা কে কত পাচ্ছ এটাও নিজেরা নাম্বারিং করে নিও। রাইট? ক্লিয়ার? 100%? ভালো লাগছে তোমাদের? ভালো লাগলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করো। তোমাদের কেমন লাগছে, ইউজফুল মনে হচ্ছে কিনা কমেন্ট করে জানাও। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও এবং ভিডিওগুলিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। রাইট? দেখো, যে পড়বে সে নাম্বার পাবে। এবার ও নাম্বার পেলে তোমার তো কোনো ক্ষতি নেই, তুমি পড়বে, তুমি নাম্বার পাবে। তাই বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তাদেরকেও বলো এই চ্যানেলটি সম্পর্কে, এই ক্লাসগুলি সম্পর্কে, তারাও প্র্যাকটিস করুক। ক্লিয়ার? আর তোমাদের যদি এমনি গ্রামার শিখতে হয়, অন্যান্য গ্রামার, ভয়েস, নারেশন, টেন্স, ভার্ব ইত্যাদি, তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে বিভিন্ন রকম প্লে লিস্ট আছে। ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গ্রামারের অনেকগুলি ক্লাস দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলি দেখতে পারো। যদি আরো উন্নত বা হায়ার ইংলিশ গ্রামার শিখতে চাও, তাহলে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা ইংলিশ গ্রামার দেখতে পারো। জেনারেল ইংলিশ এমসিকিউ আছে। তোমাদের কোনো দাদা দিদি যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসছে, ওদের জন্য কম্পিটিটিভ ইংলিশ বলে একটা ফোল্ডার আছে সেপারেট, তাদেরকে ওই প্লে লিস্টগুলি ফলো করতে বলতে পারো। রাইট? তোমাদের কোনো দাদা দিদি যদি ক্লাস 12-এ পড়ে, তাহলে ক্লাস 12-এর জন্য আমি নিয়মিত ক্লাস পোস্ট করি, ইতিমধ্যে কয়েকটা ক্লাস পোস্ট করে দেওয়া হয়েছে। তাহলে এইচএস ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওদেরকে এইচএস ইংলিশের প্লে লিস্টটি ফলো করতে বলো। যার যেমনটা প্রয়োজন সব কিছুর ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। রাইট? তাহলে চলো এবার আমরা আগামী সপ্তাহের জন্য 2টি গ্রামারের প্র্যাকটিস সেট এবং একটি আনসিনের প্র্যাকটিস সেট হোম টাস্ক হিসেবে দেখে নিই। লক্ষ্য করো এবার আগামী সপ্তাহের হোম টাস্ক। আচ্ছা, গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 9, স্ক্রিনশট নিয়ে নাও। বা যেমনটা তোমরা জানো যে এগুলির পিডিএফ পাওয়ার জন্য এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে আমি এর পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিই, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল, সেই স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামক টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলির পিডিএফ পোস্ট করে দিই। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করে গেছো, মেনি থ্যাঙ্কস। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, দ্রুত জয়েন্ট হয়ে যেও। রাইট? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কারেক্ট ভার্ব ফর্ম এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো এবার ডু এজ ডিরেক্টেড দেখি। এই হচ্ছে ডু এজ ডিরেক্টেড এবং ফ্রেজাল ভার্ব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যেমনটা বললাম এই ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ওখানে এগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল সেট নাম্বার 9। চলো এবার সেট নাম্বার 10। তাহলে এই হচ্ছে সেট নাম্বার 10, স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে। চলো এবার ডু এজ ডিরেক্টেড দেখি। এই হচ্ছে ডু এজ ডিরেক্টেড এবং ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আনসিন দেখি। তাহলে এই হচ্ছে তোমাদের আনসিন সেট নাম্বার 5। আমরা ইতিমধ্যে 4টি আনসিন প্র্যাকটিস করে নিয়েছি, এটা আগামী সপ্তাহের জন্য সেট নাম্বার 5। এই হচ্ছে টেক্সট, ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এবারে আনসিন একটু ছোটই আছে, তাই না? চলো এবার প্রশ্ন উত্তর দেখে নিই। এই হচ্ছে মাল্টিপল চয়েসের 6টা প্রশ্ন, তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। টেক্সট ভালো করে পড়ে তারপরে এগুলোর উত্তর করে রাখবে। তোমরা যারা উত্তর করছো তারা খাতায় প্রশ্ন লেখার দরকার নেই, শুধু প্রশ্ন নাম্বার লিখবে আর উত্তরটা লিখে রাখবে, বাস, তাহলেই হলো। রাইট? এবারে লক্ষ্য করো ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন, যে 3টি স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদের টেক্সট অনুসারে এগুলো ঠিক না ভুল, ঠিক হলে টি, ভুল হলে এফ লিখতে হবে, এবং তার সঙ্গে কেন ঠিক বা ভুল ওই টেক্সট থেকে লাইন কোড করে এখানে প্রমাণ করতে হবে। চলো এবার বড় প্রশ্ন। তাহলে এই হচ্ছে 4টি বড় প্রশ্ন, যেগুলোর উত্তর আমাদের করতে হবে। প্রতি প্রশ্নের মান 2। রাইট? তাহলে টেক্সটটাকে ভালো করে পড়ে এগুলোর উত্তর করার চেষ্টা করতে হবে। 8 নম্বর বরাদ্দ এর জন্য। বুঝতেই পারছো, ইংলিশে ভালো রেজাল্ট করতে গেলে এগুলিকে নিয়মিত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। রাইট? চলো এবার আমরা সিনোনিম দেখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের হোম টাস্কের লাস্ট প্রশ্ন, সিনোনিম। এখানে যে তোমরা 4টি শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলির সমার্থক শব্দ, একই অর্থের ইংরেজি শব্দ আনসিনের টেক্সট থেকে খুঁজে বের করে লিখতে হবে। ক্লিয়ার?
স্ক্রিনশট নিয়ে রাখো। আর পিডিএফ তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। বা টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন ভিডিওর লিঙ্ক, বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা যারা টেলিগ্রামে এখনো জয়েন্ট হয়ে যাওনি, জয়েন্ট হয়ে যাও। আর যারা এখনো ভিডিওটি লাইক করোনি, দ্রুত লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর কিসের অপেক্ষা করছো? দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার জন্য তো কোনো টাকা লাগছে না, টোটালি ফ্রি। সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, গ্রামার এবং আনসিনকে নিয়মিত অনুশীলন করো, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।